গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাউটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকে। আজকে একটি আমরা মক টেস্ট নেব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো একটু কমেন্ট করো যে সাউন্ড ভিডিও ঠিকঠাক পাচ্ছ কি পাচ্ছ না। তো এখানে আমরা যারা ক্লাস করছি, আমাদের যে ক্লাস রুটিন আছে একবার দেখে রাখো। সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন, এবং অন্যান্য ক্লাস কখন কোন চ্যানেলে হচ্ছে এখানে লেখা আছে, প্রত্যেকে দেখবে। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাচ্ছ, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেগুলো তোমরা পাবে TWS একাডেমি অ্যাপে। এখানে তোমরা এই অ্যাপ ভিজিট করলে তোমরা বিভিন্ন ব্যাচ খুঁজে পাবে, যেমন WKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, যেটা অলরেডি শুরু হয়েছে, SSC GD ফাউন্ডেশন MTS CHSL এর জন্য, আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, এটা কিন্তু চলছে। পাশাপাশি WKP প্র্যাকটিস ব্যাচ, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0, রেকর্ডেড কিছু ব্যাচ তোমরা সবগুলো পাবে এই অ্যাপের মধ্যে। ওকে, তো আমরা আজকে আলোচনা করব স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকে একটা মক টেস্ট নেব। আমরা যে কোনো পরীক্ষা যদি দিই, আমাদের রাজ্যের সরকারের পরীক্ষা বলো বা সেন্ট্রালের, স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন থাকে। স্ট্যাটিক জিকে প্রচুর টপিক হয়, যেমন আমরা জানি ভারতের প্রথম, পৃথিবীর প্রথম, পশ্চিমবঙ্গের প্রথম, বিভিন্ন বাদ্যযন্ত্র, বাদ্যকার, বিভিন্ন নৃত্যশিল্পী, ঠিক আছে। পাশাপাশি খেলাধুলো রিলেটেড বিভিন্ন বুক অ্যান্ড অথর রিলেটেড প্রশ্ন ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন এই স্ট্যাটিক জিকেতে আমরা খুঁজে পাই। এবং এই পার্ট কিন্তু তোমাদের একটু কভার করতে হবে। এখানে প্রায় 35-40টি টপিক আছে। যাই হোক, অনেক টপিক। তো আমরা এই জায়গা থেকে আজকে 25 কোশ্চেন তোমাদের মধ্যে আলোচনা করব, এবং প্রত্যেকে যারা আছো আমি বলবো যে দাগিয়ে না 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে তোমার 1 থেকে 25 পর্যন্ত তুমি 25 পর্যন্ত তুমি দাগিয়ে নাও, এবং 25-এ কত স্কোর তুমি করতে পারছো সেই অনুযায়ী তোমার কিন্তু দেখতে হবে যে কোন জায়গায় ঘাটতি আছে, কোন টপিকটা এখনো আমার পড়া হয়নি বা পড়তে হবে। প্রশ্ন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এখানে হচ্ছে দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? বিভিন্ন পত্র পত্রিকা স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে, এটা তুমি ইতিহাসের মধ্যেও বলতে পারো, বাট এগুলো আমরা স্ট্র্যাটেজিকের মধ্যেও ধরতে পারি। দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, কেশবচন্দ্র সেন, মহাত্মা গান্ধী। উত্তর কি হবে? দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিল দাদাভাই নৌরোজি। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। রাষ্ট্র গপ্তর পত্রিকার সম্পাদক ছিল দাদাভাই নৌরোজি। আমরা কয়েকদিন আগে বা 1-2 সপ্তাহ আগেই একটা ক্লাস করেছিলাম ভারতের বিভিন্ন পত্র পত্রিকা থেকে, ক্লাসটা একবার দেখে নিতে হবে। আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের সম্পাদিত পত্রিকা আমরা জানি যে কেশরী এবং মারাঠা পত্রিকা। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিল? কেশরীটা ছিল মারাঠা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা, এবং আরেকটা হচ্ছে মহারাট্টা বা মারাঠা। এই পত্রিকা ইংরাজি ভাষায় প্রকাশিত হতো। এটা ইংরাজি ভাষায় প্রকাশিত পত্রিকা, যার সম্পাদক ছিল বাল গঙ্গাধর তিলক। মহাত্মা গান্ধীর ক্ষেত্রে তুমি 3টি পত্রিকা পাচ্ছ। একটা হচ্ছে হরিজন, ইয়ং ইন্ডিয়া, আরেকটা তুমি পাচ্ছ নবজীবন। নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিল? গান্ধীজি। তো এই পত্রিকাগুলো আমাদের ভারতে মহাত্মা গান্ধী সম্পাদনা করেছেন। আচ্ছা, যাই হোক, পরবর্তী কোশ্চেন হচ্ছে 1084 মা বইটির লেখককে? বিভিন্ন এই ধরনের প্রশ্ন বুকস অ্যান্ড অথর্স থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে। কোশ্চেন নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1084 মা বইটির লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, নাকি সুকুমার রায়? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, মহাশ্বেতা দেবী। প্রথম প্রতিশ্রুতি এটি কার লেখা? এটা হচ্ছে তোমার আশাপূর্ণা দেবী রচিত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের
প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কোন সম্রাট? নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে? সমুদ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কুমারগুপ্ত প্রথম, কুমারগুপ্ত। এখানে সঠিক উত্তর কি করবে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কোন সম্রাট? সঠিক উত্তর হবে এখানে প্রথম কুমারগুপ্ত। গুপ্ত বংশীয় সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে সংযুক্তা পাণিগ্রাহী তিনি কোন ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? মণিপুরী, ওড়িশি, ভারতনাট্যম নাকি কত্থক? সংযুক্ত পাণিগ্রাহী কোন নাচের জন্য বিখ্যাত? কোশ্চেন নাম্বার 4। তো এখানে তুমি সঠিক উত্তর কোনটি করবে? তো বিভিন্ন নৃত্য, ক্লাসিক্যাল হোক বা ফ্লক ড্যান্স হোক, তো সেইগুলো আমাদের পড়তে হবে। এই ক্লাস আমি অন্তত 6 মাস আগে করিয়েছিলাম, যদি তোমরা বলো আবারও একবার করাতে পারি। যাই হোক, তো তোমাদের রিকোয়েস্টটা দরকার, নয়তো ইচ্ছা হবে না। বিভিন্ন বাদ্যযন্ত্রকার, সেটা একটা টপিক। বিভিন্ন ড্যান্স অ্যান্ড ফেস্টিভ্যাল, এটা একটা টপিক হয়। যাই হোক, তো ওড়িশি এই নৃত্যের সঙ্গে তিনি যুক্ত। ভারতবর্ষের প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট, এটা আমরা জানি। এটা ছিল দৈনিক পত্রিকা, সাপ্তাহিক, মাসিক নাকি বাৎসরিক? বেঙ্গল গেজেট এটি প্রকাশিত হয় আমরা প্রত্যেকে জানি 1780 সালে, এবং এটা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট 1780 সালে জেমস অগাস্টাস হিকি, যেটাকে হিকির গেজেটও বলা হয়। সম্পাদক ছিল কে? জেমস অগাস্টাস হিকি। তো এই যে পত্রিকা, যেটি কলকাতা থেকে প্রকাশিত হয়, এটি মনে রাখতে হবে এটি ছিল সাপ্তাহিক পত্রিকা বা উইকলি পাবলিশড নিউজ পেপার, সাপ্তাহিক পত্রিকা ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সালে কমনওয়েলথ গেমস নিম্নে কোথায় হবে? বলো, 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? গ্লাসগো, গোল্ড কোস্ট, বার্মিংহাম নাকি ভিক্টোরিয়া? কোশ্চেন নাম্বার 6, সঠিক উত্তর কি করবে? তো কমনওয়েলথ গেমস যারা পার্টিসিপেট করে, কমনওয়েলথ ভিত্তিক একটা সংস্থা আছে, যার হেডকোয়ার্টার আমরা কোথায় জানি? লন্ডনে। তো এই সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোই মূলত কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে, এবং এই কমনওয়েলথ গেমস 4 বছর অন্তর হয়। 2022 সালে হয়েছিল বার্মিংহাম, 2026-এ হবে গ্লাসগো, যেটা হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড দেশের নাম আমরা প্রত্যেকে জানি। স্কটল্যান্ডের শহর গ্লাসগোতে হবে কি 2026-এর কমনওয়েলথ গেমস। মনে থাকবে 2018 সালে হয়েছিল, 2018 সালে হয়েছিল গোল্ড কোস্ট, যেটা অস্ট্রেলিয়াতে। তো গ্লাসগোতে এটা নির্ধারিত হওয়ার আগে কিন্তু ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া ভিক্টোরিয়াতে নির্ধারিত ছিল, এটা আমরা জানি, এর আগেও আমি করিয়েছি। এটা ভিক্টোরিয়া অর্থাৎ অস্ট্রেলিয়াটা উইথড্র করে নিয়েছে, যার ফলে গ্লাসগো আয়োজন করবে 2026-এর কমনওয়েলথ গেমস। ভারত 2010 সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল, আমাদের হোস্ট সিটি ছিল নিউ দিল্লি। ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা কিন্তু পরীক্ষা আসে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখানে স্ট্যাটিক পার্টে আমরা এই ধরনের কোশ্চেনই পাই। ভারতবর্ষের প্রথম বিভিন্ন সেক্টরে কে ছিল প্রথম মহাকাশচারী, প্রথম অস্কার পুরস্কার বিজেতা, বা প্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রথম বিচারপতিকে, প্রথম লোকসভার স্পিকারকে, প্রথম রাষ্ট্রপতি, প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন তিনি হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। 1964-এর দিকে সম্ভবত তিনি রাষ্ট্রপতি হয়েছেন, 64-65 এই সময়।
প্রথম তোমার টাইপে সম্মত হবে। তো প্রথমে আমরা জানি যে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 60-62, পরপর দুটোবার রাজেন্দ্র প্রসাদ, তারপর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারপর হচ্ছে ডক্টর জাকির হোসেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরের নাম কি? কৃত্রিম বন্দর কি হবে বলো? আচ্ছা, এখানে আমি একটু মিস্টেক হয়েছে, এটা তিনি ছিলেন 1967-69, ঠিক আছে? তিনি মারা গেছিলেন, রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় মারা যান। এবং তারপরে আমরা দেখব যে সেই এম হেদায়েতুল্লাহ প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি, যিনি রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন। আচ্ছা, ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর, কৃত্রিম বন্দর, বন্দর অর্থাৎ পোর্ট। আমরা জানি এই পোর্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা কৃত্রিম। আবার এটা তো সৃষ্টির অনুসারে, প্রাকৃতিকভাবে ন্যাচারালি তৈরি হয়েছে বা কৃত্রিমভাবে, দুইভাবে। আবার একটা আছে নদী বন্দর, সমুদ্র বন্দর, লোকেশন অনুযায়ী। আচ্ছা, যাই হোক, তো বৃহত্তম কৃত্রিম বন্দর হচ্ছে নবসেবা পোর্ট, যেটা আছে মহারাষ্ট্রের নবসেবা পোর্ট, যেটার আর এক নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর, জওহরলাল নেহেরু পোর্ট। এটা হচ্ছে কৃত্রিম। ভারতের বৃহত্তম বন্দর যদি বলা হয় সেটা কি? সেটা হচ্ছে মুম্বাই পোর্ট, ভারতের সব থেকে বৃহত্তম বন্দর, ঠিক আছে? মুম্বাই। আমাদের কলকাতা সব থেকে প্রাচীনতম বন্দর। গভীরতম বন্দরের মধ্যে আমরা বিশাখাপত্তনমের নাম জানি সরকারি বন্দরগুলোর মধ্যে, এবং বেসরকারি পরবর্তীতে আরো অনেক আছে কৃত্রিম বন্দরের মধ্যে। সব থেকে ডিপেস্ট পোর্ট যদি বলো, বিশাখাপত্তনম ছাড়াও আর একটা দেখাবে, সেটা অন্ধ্রপ্রদেশে, কিন্তু সেটা বেসরকারি। আচ্ছা, প্রথম বিদেশি যিনি ভারত রত্ন পুরস্কার পান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি কে? তিনি কে? নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফফর খান, মাদার টেরেসা, কোনটি নয়। উত্তর কি হবে এখানে? উত্তর হবে খান আব্দুল গফফর খান। 1987 সালে তিনি প্রথম বিদেশি হিসেবে কি পেয়েছিলেন? ভারত রত্ন। নেলসন ম্যান্ডেলা হচ্ছে সেকেন্ড, তিনি হচ্ছে সেকেন্ড। 1990 সালে তাকে ভারত রত্ন দেওয়া হয়। মাদার টেরেসা কিন্তু ভারতীয় নাগরিকত্ব নেন, যার ফলে তাকে ভারতীয় ধরা হয়। তিনিও তোমার ভারতরত্ন পেয়েছেন, সেটা 1980 সালে। 1980 সালে মাদার টেরেসা ভারতরত্ন পেয়েছেন, কিন্তু তিনি বিদেশি নন, দেশি, আমাদের দেশের নাগরিক। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, বলা হচ্ছে মোলাসিস বেসিন নামে পরিচিত নিম্নের কোন রাজ্যটি? মোলাসিস বেসিন নামে পরিচিত, বেসিন নামে পরিচিত কোন রাজ্যটি? মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম। কোশ্চেন নাম্বার 10, উত্তর কি হবে এখানে? এখানে আমরা সঠিক উত্তর করব মিজোরাম। মিজোরামকে বলা হয় মোলাসেস বেসিন। মেঘালয়কে বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, প্রাচ্যের স্কটল্যান্ড, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট নামে পরিচিত কোন রাজ্যটি? উত্তর হবে মেঘালয়। মণিপুরকে বলা হয় জুয়েল স্টেট অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। আমরা এরকম ভারতে অনেক রাজ্য জানি। ভারতে আপেল রাজ্য বলা হয় হিমাচল প্রদেশকে, এক বাওয়েল অফ এশিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশকে,
রাইস বাউল অফ এশিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশকে, হার্ট অফ ইন্ডিয়া বলা হয় কাকে, সেটা বলা হয় মধ্যপ্রদেশকে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তার নাম কি? প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পায়, জ্ঞানপীঠ পুরস্কার আমরা কি জানি, ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ দেওয়া হয় তাহলে সাহিত্যে, এবং এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পান জি শঙ্কর ক্রুপ। জি শঙ্কর ক্রুপ প্রথম যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। বাঙালিদের মধ্যে প্রথম পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান তিনি হচ্ছে আশাপূর্ণা দেবী। অপশন সি সঠিক উত্তর হবে। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি তার রচনার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ফার্স্ট ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া। বর্তমান রাজনাথ সিং আছে, কিন্তু প্রথমে স্বাধীনতা পরবর্তী যখন মন্ত্রিসভা গঠিত হয় প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন সর্দার বলদেব সিং। ডক্টর বি আর আম্বেদকর ছিল আইন মন্ত্রী, ল মিনিস্টার। রাজকুমার অমৃতা কাউর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, হেলথ মিনিস্টার। গোলাপী বিপ্লবের জনককে? ফাদার অফ পিঙ্ক রেভলিউশন। পিঙ্ক রেভলিউশন যে ক্ষেত্রে আমরা বলি এটা কোন রিলেটেড? গোলাপী বিপ্লব এটা কি বিষয়ক? গোলাপি কি হয়? পেঁয়াজ। চিংড়ি উৎপাদন বৃদ্ধি, যেটাকে আমরা বলি পিঙ্ক রেভলিউশন। এবং এই গোলাপী বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ প্যাটেল, বিশাল তেওয়ারি, ভার্গিস কুরিয়েন, শ্যাম পিত্রোদা। কোশ্চেন নাম্বার 13 অপশন কি হবে? অপশন এ দুর্গেশ প্যাটেল রাইট অ্যান্সার হয়ে যাবে। বিশাল তেওয়ারি হচ্ছে লাল বিপ্লবের জনক, ফাদার অফ রেড রেভলিউশন, লাল বিপ্লবের জনক বলা হয়। তোমরা ভার্গিস কুরিয়ানের নাম জানো। ডক্টর ভার্গিস কুরিয়ান হচ্ছে হোয়াইট রেভলিউশনের জনক বা সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লবের জনক। শ্যাম পিত্রোদা হচ্ছে ইয়েলো রেভলিউশনের জনক। ঠিক আছে, শ্যাম পিত্রোদা ইয়েলো অর্থাৎ তৈলবীজ উৎপাদন বৃদ্ধি, অয়েল সিড। ভার্গিস কুরিয়ান হোয়াইট রেভলিউশন অর্থাৎ দুধ উৎপাদন বৃদ্ধি। রেড রেভলিউশন অর্থাৎ এখানে আমরা মাংস এবং টমেটো উৎপাদন বৃদ্ধির কথা বলি, যার জনক হচ্ছে বিশাল তেওয়ারি। তো এগুলো আমরা একটা ক্লাস নিয়েছিলাম, বিভিন্ন রং বেরঙের বিপ্লব এবং তাদের মধ্যে যে জনক যেগুলো আছে সেগুলো নিয়ে আমার একটা ক্লাস অলরেডি করানো আছে, দেখবে। ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি? প্রথম সবাক চিত্রের নাম কি হবে? রাজা হরিশ্চন্দ্র 1913 সালে 1913 সালে রিলিজ হয়, 1913। আলোমারা 1931 সালে রিলিজ হয়। তো এখানে উত্তর কি হবে? 1913 সাল, আর এটা বলছি আমরা 1931 সাল। তাহলে প্রথম কে? প্রথম রাজা হরিশ্চন্দ্র, বাট সেটা সবাক নয়, নির্বাক বা সাউন্ডলেস, সাউন্ড ছিল না। এটা হচ্ছে নির্বাক, আর এটা হচ্ছে সবাক মানে সাউন্ড আছে। প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে বা চিত্র হচ্ছে আলমারা, অপশন বি। নির্বাক হচ্ছে রাজা হরিশ্চন্দ্র 1913 সালে। এই রাজা হরিশ্চন্দ্রের প্রডিউসার এন্ড ডিরেক্টর কে ছিল বলতো? দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে, তাকে বলা হয় ভারতের ওই চলচ্চিত্রের স্রষ্টা বা তাকে জনক বলা হয়। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি সর্বোচ্চ অ্যাওয়ার্ড দেখো, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। লাস্ট কে পেল? মিঠুন চক্রবর্তী পেল। আচ্ছা, দাক্ষিণাত্যের রানী বলা হয় নিম্নের কোন শহরকে? প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে, সহজ হলেও কিন্তু এগুলো পরীক্ষায় তোমরা দেখবে চলে এসছে। দাক্ষিণাত্যের রানী বলা হয় নিম্নের কোন শহরকে? কোয়েম্বাটুর, পুনে, কোচি নাকি সুরাট?
সঠিক উত্তর কি হবে? এখানে অনেকের কনফিউশন হয় পুনে এবং কোচির মধ্যে, কারণ কোচি এবং পুনে, পুনে মহারাষ্ট্রে, কোচি কোথায়? কোচি কেরলে, সুরাট গুজরাট, কোয়েম্বাটুর তামিলনাড়ুতে। তো পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী, কোচি এটা কোথায় আছে? কোচি এটা আছে কেরলে, এটা কে বলা হয় আরব সাগরের রানী। এই হচ্ছে পার্থক্য। আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে? কেরালার কোচিকে। সুরাটকে বলা হয় মক্কার দ্বার, মক্কার দ্বার। সুরাট একটা বিখ্যাত বন্দর রয়েছে, গুজরাটের শহর সুরাট। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলা হয়, দক্ষিণ ভারত বলা হয় কোয়েম্বাটুরকে। পরবর্তী, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে আমাদের অ্যাপে করানো হচ্ছে, এই সমস্ত ব্যাচগুলো প্রত্যেকে যারা কানেক্ট আছো একবার দেখে রাখতে পারো, যদি প্রয়োজন মনে হয় অবশ্যই ব্যাচে জয়েন করবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেভিড কপারফিল্ড এটি কার আত্মজীবনী? চার্লস ডিকেন্স, হেলেন কিলার, অ্যাডলফ হিটলার, মাইকেল জ্যাকসন। উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। এটি উত্তর হবে চার্লস ডিকেন্স। এর রচনা করেন চার্লস ডিকেন্স। ডেভিড কপারফিল্ড। হেলেন কিলারের আত্মজীবনী জানো? দ্য স্টোরি অফ মাই লাইফ, দ্য স্টোরি অফ মাই লাইফ, এটা হচ্ছে হেলেন কিলার আত্মজীবনী। এডলফ হিটলার হচ্ছে মেইন ক্যাম্প। মাইকেল জ্যাকসন হচ্ছে মুন ওয়াক। তাহলে চার্লস ডিকেন্স, ডেভিড কপারফিল্ড তার আত্মজীবনী। একটু বানানটা এখানে মিস্টেক হয়েছে। এখানে বানানটা একটু MEIEN আছে, এরকম স্পেলিং আছে। যাই হোক, মেইন ক্যাম্প এডলফ হিটলারের আত্মজীবনী, মাইকেল জ্যাকসন মুন ওয়াক। আচ্ছা, হেলেন কিলার দ্য স্টোরি অফ মাই লাইফ। কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্ন বলছে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? পরীক্ষা আসা প্রশ্ন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরকম প্রশ্ন আসে। ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেনে আসছে গোল গম্বুজ এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব। গোল গম্বুজ প্রতিষ্ঠাতা কুলি কুতুব শাহ এবং এটা কর্ণাটকের বিজাপুরে আছে। বিজাপুর শহরে এই গোল গম্বুজ আছে। অপশন সি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অস্কার পুরস্কার প্রদান করে নিম্নের কোন দেশ? অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা আমরা জানি সিনেমা জগতে, ফিল্মে দেওয়া হয় অস্কার পুরস্কার, এবং এই অস্কার পুরস্কার প্রদান করে আমেরিকা। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। গ্র্যামি অ্যাওয়ার্ড সেটাও আমেরিকা দেয় সঙ্গীতে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি?
অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? অল্টিমিটার, স্পিডোমিটার, অডোমিটার, ফোটোমিটার। অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র, আমরা কয়েকদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম যে বিভিন্ন যন্ত্র এবং তাদের ব্যবহার, বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন আবিষ্কারকের নাম, সেগুলো কিন্তু গত সপ্তাহে এবং তার কয়েকদিন আগে আলোচনা আমরা করেছি। তো উত্তর হবে ওডোমিটার। স্পিডোমিটারে আমরা গতি পরিমাপ করি, গতি পরিমাপক যন্ত্র। অল্টিমিটারে উচ্চতা, অল্টিমিটার উচ্চতা, গতি পরিমাপক যন্ত্র স্পিডোমিটার। ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র। প্রথম আধুনিক অলিম্পিক খেলা শুরু হয় কত সালে? মডার্ন অলিম্পিক এটা শুরু হয় কোন সালে? 1296, 1996, 1896 নাকি 1900 সাল? সঠিক উত্তর কি করবে? কোশ্চেন নাম্বার 21। তো আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল 1896 সালে। এটা কোথায়? গ্রিসে। মহাত্মা গান্ধীর সমাধিস্থল নিম্নের কোন স্থানে? মহাত্মা গান্ধী, বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের সমাধিস্থল কোথায়, এটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় এবং এই বিষয় নিয়ে আমিও ক্লাস করেছি, সেগুলো একটু সার্চ করে করে দেখে নিতে হবে তোমার। মহাত্মা গান্ধীর সমাধিস্থল নিম্নের কোন স্থানে? আচ্ছা, একটু খুঁজতে হবে। আমি দেখেছি যে কয়েকদিন আগে, হয়তো এক মাসও হয়নি, আমি লিভারের ক্লাস করেছি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। কয়েকদিন আগে একটা কমেন্ট দেখলাম, স্যার লিভারের ক্লাসটা একটু করিয়ে দেন। তো করানো হয়েছে কদিন আগে, তোমাকে ওটা দেখে নিতে হবে। ওকে, উত্তর হবে রাজঘাট। এই নিয়েও আমার টপিক করানো আছে, সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন সম্রাট তার আত্মজীবনী লিখেছিলেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 23। আত্মজীবনী লিখেছেন আমরা জানি বাবর নামা। বাবর লিখেছিল বাবর নামা। এই বাবর নামা এটা রচনা করেন বাবর। আর একটা আছে জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীর বা জাহাঙ্গীর নামা, এটা জাহাঙ্গীর তিনি নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। তাহলে বাবর নামা বাবরও করেছেন আর জাহাঙ্গীর দুজন করেছেন। মুঘল উল্লেখযোগ্য সম্রাট প্রথম 6 জনের মধ্যে আমরা বাবর, আকবর, এই বাবর, হুমায়ুন, আকবর, তারপর আমরা শাহজাহান, আকবর পর জাহাঙ্গীর, তারপর শাহজাহান, ঔরঙ্গজেব। তো এই যে সম্রাটগুলোর মধ্যে আমরা দেখব বাবর এবং জাহাঙ্গীর তাদের আত্মজীবনী রচনা করেন। হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। আকবর নামা আমরা দেখবো আবুল ফজল। ঠিক আছে, তো এরকম। আচ্ছা, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে। ভারতের উচ্চতম জলপ্রপাত, হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, সেটা কোথায় আছে? সর্বোচ্চ জলপ্রপাত ভারতে আছে কর্ণাটকে। কর্ণাটকে কিন্তু প্রচুর জলপ্রপাত আছে। কর্ণাটকের বারাহি নদী, বারাহি নদীর উপরে কি আছে? কুঞ্চিকল জলপ্রপাত, যেটা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, সেকেন্ড হাইয়েস্ট এশিয়ার মধ্যে। তেহরি বাঁধ হচ্ছে সর্বোচ্চ বাঁধ। যোগ জলপ্রপাত যেটা আমরা জানি কোন নদীর উপরে রয়েছে বলতো? শিবসমুদ্রম, কর্ণাটকের তোমার কাবেরী নদীর উপর রয়েছে। তেহরি পরিকল্পনা, এই তেহরি পরিকল্পনা বা তেহরি ড্যাম, এটি কোন রাজ্যে অবস্থিত? এটি কোন নদীর উপরে? কোন নদীর উপরে বলতো? কোন নদীর উপর? উত্তর হবে স্যার ভাগীরথী। ভাগীরথী নদীর উপরে আছে তেহরি পরিকল্পনা বা তেহরি নদী পরিকল্পনা, তেহরি ড্যাম, তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপরে, এবং এটা পড়ছে উত্তরাখণ্ড রাজ্যে। তো আমাদের এখানে এন্ড হচ্ছে 25 কোশ্চেন। তোমরা যারা ক্লাসে ছিলে, এই 25টি স্ট্যাটিক জিকের মধ্যে কার কত স্কোর হয়েছে, কটা ভুল গেছে, কোন জায়গা থেকে ভুল গেছে, একটু তোমাকে খেয়াল করতে হবে এবং প্রত্যেকে কমেন্ট করে জানাবে।
এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা বহুবার আমি করেছি ক্লাসে। ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন বা প্ল্যাটফর্মের নাম কি? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আমাদের সেশন এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকটা ক্লাস পেতে একটু কানেক্ট থাকো দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এবং আমাদের TWS একাডেমি অ্যাপে তোমরা পেড কোর্স পাচ্ছ, যদি প্রয়োজন মনে হয় অবশ্যই জয়েন করতে পারো। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা একটা পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস ব্যাচ আকারে কিন্তু করাচ্ছি। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।